হ্যালো এনার্জি স্কোয়াড, তোমরা ফুল এনার্জি নিয়ে ক্লাসে এসছো তো? তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অপটিক্স। অপটিক্স অপটিক্সের দুটো ভাগ আছে, একটা হচ্ছে রে অপটিক্স আর একটা হচ্ছে ওয়েভ অপটিক্স। তোমাদের সিলেবাসে কিন্তু এই দুই ধরনের অপটিক্সই কিন্তু আছে, রে অপটিক্সও আছে, ওয়েভ অপটিক্সও আছে। তোমাদের ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার যেটা, এই সেমিস্টারে কিন্তু তোমাদের অপটিক্সটা বিশাল বড় একটা টপিক। এই টপিকটা কিন্তু দুই ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে রে অপটিক্স, একটা হচ্ছে ওয়েভ অপটিক্স। পুরোটাই কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তো আমরা এই যে আলোচনা, এই আলোচনাতে আমরা বোর্ড লেভেলটা তো অবশ্যই কভার করব, সাথে আমরা চেষ্টা করব নিট লেভেল। চেষ্টা কি করব, নিট লেভেলটা অনেকটাই কভার হয়ে যাবে, এমনকি যেই অ্যাডভান্সে যেগুলো কাজে লাগবে সেগুলো কিন্তু আমরা এখানে অনেকটাই আলোচনা করব। পেশেন্স রাখতে হবে, স্টেপ বাই স্টেপ আমরা কভার করতে থাকবো। আর খুব সহজ ভাষায় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, অল্প ভাষায় সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখা যাক। তো তোমাদের এনার্জি থাকতে হবে, বিকজ ইউ আর এনার্জি স্কোয়াড। ওকে, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনুইন ফিজিক্স। মাই নেম ইজ ডক্টর আসাদুল্লাহ শেখ। তো চলো আলোচনা শুরু করা যায়। আলোচনা শুরু করা যাক অপটিক্স দিয়ে। হোয়াট ইজ অপটিক্স? সর্বপ্রথমে আমরা জানি অপটিক্স আসলে কি জিনিস। অপটিক্স হচ্ছে স্টাডি অফ লাইট। স্টাডি অফ লাইট অর্থাৎ যে সাবজেক্টের মধ্যে, যে টপিকের মধ্যে লাইট নিয়ে আলোচনা করা হয়, লাইট নিয়ে স্টাডি করা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপটিক্স। তাহলে অপটিক্স হচ্ছে স্টাডি অফ লাইট। যে সাবজেক্টের মধ্যে লাইট নিয়ে আলোচনা করা হয় সেই সাবজেক্টকে কি বলা হয়? অপটিক্স। অপটিক্সের দুটো ভাগ, একটা হচ্ছে রে অপটিক্স আর একটা হচ্ছে ওয়েভ অপটিক্স। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি মোটামুটি ইন্ট্রোডাকশন সেট করার জন্য একটু বলে দিতে হবে। পরে আমাদের রে অপটিক্স আছে, তখন আমরা রে অপটিক্স ডিটেলসে জানবো। কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন সেট করার জন্য, ইন্ট্রোডাকশনের জন্য আমরা একটু এদের মধ্যে পার্থক্য উপর উপর জেনে নিব। রে অপটিক্স কি? রে অপটিক্স হচ্ছে যে অপটিক্সের সেই শাখা যেখানে ধরে নেওয়া হয় যে লাইট, এই যে বিভিন্ন লাইট সোর্স থেকে লাইট আসছে, এই লাইট গুলো আসছে স্ট্রেট লাইন বরাবর। মানে কোথাও যদি লাইট সোর্স থাকে, লাইট সোর্স থেকে লাইট বিভিন্ন দিকে যাচ্ছে, লাইট কিভাবে যাবে? স্ট্রেট লাইন বরাবর যাবে, স্ট্রেট লাইন পথে যাচ্ছে, এইরকম ধরে নেওয়া হচ্ছে। তাহলে রে অপটিক্সে ধরে নেওয়া হচ্ছে লাইট হচ্ছে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। তাহলে লাইট হচ্ছে যায়, লাইট এই যে এনার্জি, এটা যায় স্ট্রেট লাইন বরাবর। এই স্ট্রেট লাইনগুলোকে যদি আমরা অ্যারো দিয়ে দিই, একটা যেদিকে যাচ্ছে এনার্জিটা বা লাইটটা সেদিক বরাবর যদি এনার্জি দিয়ে একটা অ্যারো দিই, তাহলে এই যে লাইনগুলো পেলাম উইথ সাম অ্যারোস, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় রে। তাহলে এগুলো হচ্ছে রে। তাহলে লাইটের সেই শাখা, যেই শাখায় লাইটকে ধরে নেওয়া হয় যে কতগুলো রে এর সমষ্টি। অনেকগুলো রেকে একত্রে কি বলা হয়? অনেকগুলো রেকে একত্রে কি বলা হয়? বিম। 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 তাহলে রে মানে হচ্ছে রশ্মি, রশ্মি। বিম মানে হচ্ছে রশ্মি গুচ্ছ, রশ্মি গুচ্ছ, গুচ্ছ। তাহলে এই যে অপটিক্সের শাখা, এই অপটিক্সের শাখাতে আলোকে ধরে নেওয়া হচ্ছে রশ্মি গুচ্ছ, কতগুলো স্ট্রেট লাইন বরাবর। এই যে স্ট্রেট লাইন বরাবর অ্যারো গুলো আসছে, এই অ্যারো গুলো সমষ্টি হচ্ছে লাইট। এইটা হচ্ছে অপটিক্সের, রে অপটিক্সের হচ্ছে শাখা, যেখানে লাইটকে এরকম ভাবে কনসিডার করা হচ্ছে। ওয়েভ অপটিক্সে কিন্তু লাইটকে এরকম রে কনসিডার করা হয় না। ওয়েভ অপটিক্সে অ্যাকচুয়ালি লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে কনসিডার করা হয়। অ্যাকচুয়ালি লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএম মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ওয়েভ অপটিক্স অনুযায়ী লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিন্তু রে অপটিক্স অনুযায়ী লাইট কি? লাইট হচ্ছে কতগুলো রশ্মির সমষ্টি। রশ্মি কি? রশ্মি হচ্ছে লাইট যেদিক বরাবর যাচ্ছে সেদিক বরাবর এক একটা স্ট্রেট লাইন উইথ অ্যান অ্যারো। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে রে অপটিক্স, এটা হচ্ছে ওয়েভ অপটিক্স। তাহলে নাম্বার ওয়ান, লাইট কি ধরনের, তার মধ্যে ডিফারেন্স আছে, তাই না? এই দুটো থিওরিতে রে অপটিক্স সে কনসিডার করা হচ্ছে যে লাইট হচ্ছে কতগুলো রে এর সমষ্টি। ওয়েভ অপটিক্সে লাইট হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দুই নম্বর হচ্ছে, এক নম্বর ডিফারেন্স তাহলে এটা হয়ে গেল। দুই নম্বর হচ্ছে কি, রে অপটিক্সে কিছু কিছু লাইটের ফেনোমেনা এক্সপ্লেন করা হয়, কিছু কিছু লাইটের ফেনোমেনা আলোচনা করা হয়, কিন্তু সেই ফেনোমেনা গুলো কেন ঘটছে সেটা এক্সপ্লেন করা হয় না, কজ এক্সপ্লেন করা হয় না। কজ
cause is not explained, not explained। তার মানে রে অপটিক্সে যে লাইটের ফেনোমেনা গুলো নিয়ে আলোচনা করা হয়, সেই ফেনোমেনা গুলো কেন ঘটছে সেটা কিন্তু এক্সপ্লেন করা হয় না, এইখানে কিন্তু কজ এক্সপ্লেন করা হয়, কজ এক্সপ্লেন করা হয়। কি কারণে লাইটের ফেনোমেনা, লাইটের যে ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করব, কি কারণে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু ওয়েভ অপটিক্সে আলোচনা করা হয়। 3 নাম্বার হচ্ছে এটাকে যদি আরেকটু এক্সপ্লেন করি তাহলে এটা বলা যায় যে রে অপটিক্স হচ্ছে অ্যাকচুয়ালি একটা ম্যাথামেটিক্যাল মডেল। কিছু একটা ঘটনা ঘটছে, এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট আছে, এক্সপেরিমেন্টাল কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি কতগুলো রুলস দেওয়া হচ্ছে যে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান ইত্যাদি। তাহলে এটা কতগুলো কি দেওয়া হচ্ছে, এক্সপেরিমেন্টাল ঘটনাকে রুলস দেওয়া হচ্ছে, রুলস, তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা হচ্ছে, কিন্তু এক্সপ্লেন করা হচ্ছে না, কিন্তু এখানে এক্সপ্লেন করা হচ্ছে। 3 নাম্বার হচ্ছে যে রে অপটিক্স এর ক্ষেত্রে তোমার যে ফেনোমেনা গুলো আমরা নিয়ে আলোচনা করব সেগুলো দেখবে যে যেমন রিফ্লেকশন, রিফ্লেকশন এখানে আলোচনা একটা পার্ট, রিফ্রাকশন, রিফ্রাকশন আলোচনার পার্ট। এইখানে আমরা প্রিজম এর বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে আলোচনা করব, বা এখানে আমরা আলোচনা করব তোমার লেন্স সংক্রান্ত আলোচনা হবে। এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখব যে লাইটের সঙ্গে যে অবজেক্টগুলোর ইন্টারাকশন হচ্ছে, এই যে ফেনোমেনা, এই যে ঘটনাগুলো ঘটছে, এইগুলোর ক্ষেত্রে লাইটের সঙ্গে যে অবজেক্টগুলোর ইন্টারাকশন হচ্ছে, লাইটের সঙ্গে যে অবজেক্টের ইন্টারাকশন হচ্ছে, সেই অবজেক্টগুলো কি, সেই অবজেক্টগুলো যথেষ্ট বড় অবজেক্ট। বড় অবজেক্ট বলতে লাইটের যে ওয়েভ লেন্থ তার সাপেক্ষে যথেষ্ট বড়, ওয়েভ লেন্থের সাপেক্ষে অবজেক্টগুলো বড়, তাহলে অবজেক্ট লেন্থ ভেরি ভেরি গ্রেটার দ্যান ল্যামডা। এইখানে ওয়েভ অপটিক্সে দেখা যায় যে সমস্ত ঘটনা এক্সপ্লেন করা যায়, রিফ্লেকশন রিফ্রাকশনও এক্সপ্লেন করা যায়, যেখানে লাইট বড় বড় অবজেক্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে সেই ধরনের ঘটনাগুলো এক্সপ্লেন করা যায়। আবার যে সমস্ত ঘটনাগুলো ছোট ছোট অবজেক্ট, মানে লাইটের যে ওয়েভ লেন্থ তার কাছাকাছি সমান অবজেক্টের সঙ্গে ইন্টারাকশনের ফলে যে ঘটনাগুলো ঘটে সেগুলোও কিন্তু ওয়েভ অপটিক্স দিয়ে এক্সপ্লেন করা যায়। ওয়েভ অপটিক্স দিয়ে যেমন ধরে নাও এক্সপ্লেন করা যায় তোমার ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স রে অপটিক্স দিয়ে আলোচনাই করা যাবে না, ইন্টারফারেন্সের জন্য ওয়েভ অপটিক্স দরকার। ইন্টারফারেন্স একটা ঘটনা যেখানে দুটো লাইট সোর্স থেকে লাইট এসে একটার উপরে আরেকটা এসে ওভারল্যাপ করে, তার ফলে কিছু ঘটনা দেখা যায়, সেটাকে ইন্টারফারেন্স বলে। ডিফ্রাকশন, ডিফ্রাকশনও একটা বিশেষ ধরনের ইন্টারফারেন্স আমরা ভাবতে পারি, ডিফ্রাকশন। তারপরে হচ্ছে তোমার পোলারাইজেশন ইত্যাদি বিভিন্ন ঘটনা এক্সপ্লেন করা যায়, এমনকি রিফ্লেকশন রিফ্রাকশনও এক্সপ্লেন করা যায়। তা মোটামুটি পার্থক্য রে অপটিক্স এবং ওয়েভ অপটিক্স এর আশা করি ক্লিয়ার হয়েছে। এইখানে লাইটকে কতগুলো রের সমষ্টি ধরা হচ্ছে, এইখানে লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইখানে বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে রে অপটিক্সে, সেই ঘটনাগুলোর কজ, কারণ কি এক্সপ্লেন করা হচ্ছে না, জাস্ট এই ঘটনাগুলোর মধ্যে কতগুলো রুল, কতগুলো নিয়ম প্রতিষ্ঠা করা হচ্ছে, কতগুলো নিয়ম দেওয়া হচ্ছে, তাহলে এক্সপেরিমেন্টাল অবজারভেশনের উপর ভিত্তি করে কতগুলো রুলস দেওয়া হচ্ছে, এক্সপ্লেন করা হচ্ছে না। এইখানে কিন্তু ওয়েভ অপটিক্সে যে ঘটনাগুলো, লাইটের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর কজ এক্সপ্লেন করা হয়। 3 নম্বর হচ্ছে যে রিফ্লেকশন রিফ্রাকশন এই ধরনের ঘটনা বা আরো অন্যান্য যে ঘটনাগুলো আমরা রে অপটিক্সে আলোচনা করি, সেই ঘটনাগুলোতে দেখা যায় লাইট তার ওয়েভ লেন্থের থেকে অনেক বড় অবজেক্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, লাইট ইন্টারঅ্যাক্টস উইথ বিগার অবজেক্ট। এখানে লাইট বিগার অবজেক্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার ফলে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো এক্সপ্লেন করা যায় ওয়েভ অপটিক্সে, এবং লাইট খুব ছোট ছোট অবজেক্টের সঙ্গে ইন্টারাকশনের ফলে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো এক্সপ্লেন করা যায়। তাহলে এই হলো বেসিক ইন্ট্রোডাকশন। এবার চলো আমরা শুরু করি রে অপটিক্স। রে অপটিক্স এর আলোচনা শুরু করা যাক। দেখো দেখো রে অপটিক্স, রে অপটিক্সে ফার্স্ট যে ফেনোমেনাটা নিয়ে আমরা ডিসকাস করব
সেটা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন রিফ্লেকশন কি? রিফ্লেকশনের ব্যাপারে হয়তো তোমরা অনেকে জেনে থাকবে যে রিফ্লেকশন এরকম, ধরো কোনো একটা মাধ্যম নাম্বার 1 দিয়ে দিলাম, এটা হচ্ছে মাধ্যম নাম্বার 2, এইখান থেকে মাধ্যম দুটো সেপারেট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মাধ্যম নাম্বার 2, তাহলে দুটো মাধ্যম এরকম ভাবে আছে, একটার উপরে আরেকটা আছে, ঠিক আছে, উপরে একটা মাধ্যম, নিচে একটা মাধ্যম। এই উপরের মাধ্যমে একটা ধরো লাইট রে আসছে, এই লাইট রেটা এই দ্বিতীয় মাধ্যমের যে আপতন বিন্দু এইখান থেকে রিফ্লেক্টেড হয়ে যদি এই বিন্দু থেকে আবার পুনরায় পূর্বের মাধ্যমে মানে আগের মাধ্যমেই ফিরে যায়, তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় রিফ্লেকশন। রিফ্লেক্টেড কথাটা রিফ্লেকশনের সংজ্ঞাতে ইউজ করা যাবে না, তাই না? ঠিক কিনা? করা যাবে যে যেহেতু লাইট প্রথম মাধ্যম থেকে এসে রিফ্লেক্টেড হচ্ছে, সুতরাং এই ঘটনাকে বলা হয় রিফ্লেকশন। রিফ্লেক্টেড কথাটাই তো ইউজ করছি, সেটা করা যাবে না, এইভাবে বলতে হবে যে লাইট যদি কোনো একটা মাধ্যম থেকে এসে দ্বিতীয় কোনো মাধ্যমে এসে আপতিত হয় অর্থাৎ পড়ে, তাহলে লাইটের কিছু অংশ দেখা যায় প্রথম মাধ্যমে আবার ফিরে যাচ্ছে। এই ঘটনাটাকে লাইট যে মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমেই ফিরে যাচ্ছে, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে কি বলা হয়? রিফ্লেকশন। তো রিফ্লেকশন সংক্রান্ত আমরা নিয়ম তৈরি করব, রে অপটিক্সের নিয়ম তৈরি করা হয়, রুলস দেওয়া হয়, এক্সপ্লেন করা হয় না যে কেন ঘটে। এটা ঘটে, দেখা যায় এরকম ঘটে যে এক মাধ্যমের মধ্য দিয়ে লাইট যেতে যেতে যখন দ্বিতীয় মাধ্যমে এসে আপতিত হয় তখন লাইট আবার প্রথম মাধ্যমে ফিরে যায়, এই ঘটনা ঘটে, এটাকে বলা হয় রিফ্লেকশন। তো রিফ্লেকশন সংক্রান্ত আমরা দুটো নিয়ম বা দুটো রুলস বা দুটো ল আমরা আলোচনা করব। তার জন্য কতগুলো টার্মস আমাদের জেনে নেওয়া দরকার। ফার্স্ট হচ্ছে এই যে লাইটটা যেটা আসছে, এই লাইটটাকে কি বলা হয়? ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। আপতিত রশ্মি। তাহলে যে রশ্মিটা এসে পড়ছে সেটাকে বলা হয় ইনসিডেন্ট রে বা আপতিত রশ্মি। আর এই যে রশ্মিটা যেটা রিফ্লেক্টেড হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে, এটাকে কি বলা হয়? প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি বা রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রে হলো তাহলে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে। এরপরে দেখো এই যে বিন্দুটা, যে বিন্দুতে এই লাইটটা এসে দ্বিতীয় মাধ্যমে আপতিত হচ্ছে, এই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। আপতন আপতন বিন্দু। পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্স। এই যে তলটা দুই মাধ্যমের বিভেদ তল, এইটাকে বলা হয় দুই মাধ্যমের বিভেদ তল। দুই মাধ্যমের বিভেদ তল। বিভেদ তল বা এটাকে বলা হয় প্লেন অফ রিফ্লেকশন। হলো এই যে দুই মাধ্যমের বিভেদ তল, এই বিভেদ তলে এর উপর লম্ব যদি টানি আমরা আপতন বিন্দু থেকে, এটা আপতন বিন্দু, আপতন বিন্দু থেকে দুই মাধ্যমের বিভেদ তলের উপর যে লম্বটা টানবো, এই যে লম্বটা, এই লম্বটাকে কি বলা হয়? অভিলম্ব। অভিলম্ব বা নরম্যাল। অভিলম্ব বা নরম্যাল। ব্যাস, যা জানার প্রয়োজন আমরা জেনে গেছি। এই শব্দগুলো জানলে আমরা দুটো যে ল আছে রিফ্লেকশনের, সেই দুটো ল আলোচনা করতে পারি। ল নাম্বার 1, প্রথম ল হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং দুই মাধ্যমের এই যে বিভেদ তল, এই বিভেদ তল থেকে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই তিনটে রেখা, তিনটে লাইন, এই তিনটে লাইন একই সমতলে থাকবে। তাহলে আপতিত রশ্মি, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর হচ্ছে নরম্যাল। নরম্যাল, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে আর নরম্যাল, এরা তিনজনে কি হবে? একই তলে, একই তলে থাকবে, একই তলে থাকে, একই সমতলে থাকে। এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলে দেখো এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব, এই তিনটে কি একই প্লেনে থাকবে, একই প্লেনে আছে, এই তিনটে বোর্ডের প্লেনে আছে এই এক্সাম্পলের ক্ষেত্রে, তাই না? তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অভিলম্ব,
এই তিনটে একই প্লেনে থাকবে, এরা কিন্তু কেউ প্লেনের বাইরে যাবে না, তিনটে একই প্লেনে থাকবে। তাহলে এটা হচ্ছে নাম্বার 1 সূত্র। নাম্বার 2 হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা নর্মালের সঙ্গে ইনসিডেন্ট রের যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ। আর এই যে কোণটা, এটাকে বলা হয় প্রতিফলন কোণ। আপতন কোণকে আই দিয়ে লেখা হয়, প্রতিফলন কোণকে নর্মালি আর দিয়ে লেখা হয়। তো রিফ্লেকশনের ক্ষেত্রে দেখা যাবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সমান অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এই কোণটা এই কোণের সমান হবে। এই যে সূত্রটা আমরা আলোচনা করলাম, এই দুটো সূত্র রিফ্লেকশনের সিম্পল দুটো সূত্র। এই দুটো সূত্র আমরা এই যে ছবিটা এঁকেছি, এটা আমরা দেখছি যে প্লেন অফ রিফ্লেকশন যেটা, সেটা কিন্তু স্ট্রেট লাইন, তাই না? একটা প্লেন, এটা স্মুথ প্লেন। তো এই যে রিফ্লেকশনের ল গুলো, এগুলো কি শুধু স্মুথ প্লেনের ক্ষেত্রে খাটবে, নাকি যে কোনো কার্ভড প্লেনেও খাটবে? যে কোনো আঁকা বাঁকা এবড়ো খেবড়ো অমসৃণ প্লেনেও এই সূত্র দুটো খাটবে। এটা হচ্ছে জেনারেল সূত্র, যে কোনো তলের ক্ষেত্রে এগুলো ভ্যালিড, অলওয়েজ ভ্যালিড, অলওয়েজ ভ্যালিড। আমরা দেখব পরবর্তীকালে স্ফেরিক্যাল তোমার সারফেসের ক্ষেত্রেও আমরা এই দুটো লই অ্যাপ্লাই করব। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা তিনজন একই প্লেনে থাকবে। আর আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এগুলো যে কোনো প্লেনের ক্ষেত্রে খাটবে, শুধু সমতল প্লেন হলেই যে খাটবে তা নয়, এগুলো যে কোনো কার্ভড গোলাকার প্লেন হলেও খাটবে, এবড়ো খেবড়ো আঁকা বাঁকা প্লেন হলেও এই দুটো ল কিন্তু অলওয়েজ খাটবে, অলওয়েজ ভ্যালিড। ঠিক আছে? তাহলে এই হচ্ছে রিফ্লেকশনের তোমার বেসিক স্টার্টিং পয়েন্ট, রিফ্লেকশনের ল। এবার চলো, তোমরা নোট করতে চাইলে নোট করে নাও ফটাফট, নোট করে নিয়ে পজ করে নোট করো, তারপরে কিন্তু নেক্সট টপিকে যাবে। দেখো, এবার আমরা আরেকটা টার্ম এখানে ডিফাইন করব, সেটা হচ্ছে বিচ্যুতি কোণ বা বিচ্যুতি, বা শুধু চ্যুতিও বলা হয়, চ্যুতি বা বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ হচ্ছে অ্যাকচুয়ালি এইটা ডেল্টা। তাহলে বিচ্যুতি কোণ কোনটা? লাইট যে রেখা বরাবর যাচ্ছিল, যে দিক বরাবর যাচ্ছিল, সেই দিক বরাবর যদি রেখাটাকে আরো বাড়িয়ে দিই, তাহলে সেই রেখাটা আর যে দিক বরাবর অ্যাকচুয়ালি রিফ্লেকশনের ফলে লাইটটা চলে গেল, এর মাঝের যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় বিচ্যুতি কোণ। বিচ্যুতি হয়ে গেল, এদিক বরাবর যাচ্ছিল, দিকটা এদিক বরাবর ছিল, বিচ্যুতি হয়ে কোন দিকে গেল? এদিক বরাবর চলে গেল। তাহলে বিচ্যুতি কোণ ডেল্টা, বিচ্যুতি কোণ ডেল্টা, ডেল্টাকে কি বলা হয়? বিচ্যুতি কোণ। ঠিক আছে? বিচ্যুতি কোণ ডেল্টা, এই ডেল্টার মান কত হবে? দেখো, পুরো এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 2 পাই, এর মধ্যে এইটুকু বাদ দিলে কিন্তু ডেল্টা পেয়ে যাবো। তাহলে বিচ্যুতি কোণ ডেল্টা সমান হচ্ছে 2 পাই মাইনাস এই অ্যাঙ্গেলটা পুরোটা 2 পাই, 2 পাই মাইনাস এটা করলে বিচ্যুতি কোণ ডেল্টা পাবো। তাহলে ডেল্টা সমান 2 পাই মাইনাস এটা, এটা কত? এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত? আই প্লাস আর, কিন্তু আই আর আর তো সমান, তাহলে 2 পাই মাইনাস 2 আই লিখতে পারি, বা সমান 2 পাই মাইনাস 2 আর লিখতে পারি। ডেল্টা সমান তাহলে এইটা, তোমরা এটা লিখে রাখতে পারো। এটা একটা বক্সের মধ্যে লিখে তোমরা সাইডে রেখে দাও। এই ছবিটাও আঁকতে পারো, এটা ইনসিডেন্ট কোণ, এটা রিফ্লেকশন কোণ, এটা হচ্ছে বিচ্যুতি কোণ, আর তোমার এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 2 পাই, তাই না? তাহলে ডেল্টা হবে 2 পাই মাইনাস আই প্লাস আর, অর্থাৎ 2 পাই মাইনাস 2 আই, কারণ আই আর আর সমান। তাহলে আই আর এর জায়গায় আই বসিয়ে দিলে 2 আই, 2 পাই মাইনাস 2 আর, বা 2 পাই মাইনাস 2 আই, তাই না? এটা হলো বিচ্যুতি কোণ। হয়েছে স্যার এন্ড ম্যাম? হয়েছে। এবার চলো নেক্সট আমরা এগিয়ে যাই। এই যে লটা রিফ্লেকশনের, এই যে লটা, এই লটার একটা ভেক্টর ফর্ম আছে। এই ভেক্টর ফর্মটা কিন্তু তোমাদের যারা যেই অ্যাডভান্স দেবে তাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে? নিটেও মেবি কাজে লাগতে পারে। তাহলে আমাদেরকে এই এর লটা, রিফ্লেকশনের লটাই কিন্তু একটা ভেক্টর ফর্ম আছে, সেটা এখানে আমরা দেখব। ঠিক আছে? ধরা যাক এইভাবে একটা ইনসিডেন্ট রে এলো, রিফ্লেকশন হয়ে এই দিক বরাবর চলে গেল। এটা হচ্ছে এই পয়েন্ট থেকে নর্মাল একটা টানলাম, এই
এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। এখন কতগুলো আমরা ভেক্টর এখানে ডিফাইন করব। দেখো এই যে ইনসিডেন্ট রে, এই ইনসিডেন্ট রে এর যে দিক, এই দিক বরাবর আমরা একটা ইউনিট ভেক্টর ই আর কল্পনা করছি। ই আর ইউনিট ভেক্টর কোন দিক বরাবর? এই দিক বরাবর, ইনসিডেন্ট রে দিক বরাবর একটা ইউনিট ভেক্টর, মানে এটাকে ই আই বলি, ইনসিডেন্ট ই আই, ই আই একটা ইউনিট ভেক্টর ইনসিডেন্ট রে বরাবর নিলাম। এখন আর এই দিক বরাবর একটা ইউনিট ভেক্টর নিলাম ই আর ভেক্টর, এটাও ইউনিট ভেক্টর। রিফ্লেক্টেড যে রে তার দিক বরাবর একটা আমরা ইউনিট ভেক্টর এই দিক বরাবর নিয়েছি। নর্মাল দিক বরাবর একটা ইউনিট ভেক্টর, এটাকে আমরা বলছি এন ক্যাপ। আর এই যে তোমার ভূমিটা, দুই তলে যে বিভেদ তল, এই তলের যে বিভেদ তলের যে আপতন বিন্দু, সেই বিন্দুগামী এদিক বরাবর একটা আমরা ইউনিট ভেক্টর নিচ্ছি, কত? টি ক্যাপ। বোঝা গেল? এদিকে ইআই ক্যাপ নিলাম, এদিকে ইআর ক্যাপ, এদিকে এন ক্যাপ, এদিকে টি ক্যাপ। দেখো ইআই ক্যাপ সমান আমরা লিখতে পারি, ইআই ক্যাপের যদি দুটো উপাংশে বিভাজন করি, একটা এক্স বরাবর আর একটা ওয়াই বরাবর, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাবো, দেখো এটা তো ইউনিট ভেক্টর একক, এর মান কত? 1। তো এর এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের মান কত হবে? এক্স কম্পোনেন্টের মান হবে এই অংশটুকু, এই অংশটুকু কি হবে? দেখো ইআই সাইন, তাহলে এক্স কম্পোনেন্টটা হবে ইআই, ইআই সাইন তোমার সাইন আই, তাই না? তো ইআই এর মান কত? ইআই এর মান 1, তাহলে কি হবে? ইআই সাইন আই। এদিক বরাবর হলো ইআই এর মান কত? 1, সেটা বসাচ্ছি। আর এর যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, এটা দেখো মাইনাস এন ক্যাপের দিকে, কিন্তু মানটা কত হবে? মানটা হবে ই আই কস, তাই না? কস আই ক্যাপ, এই কস আই আই দিকটা মাইনাস এন ক্যাপের দিকেও যেন মাইনাস এন ক্যাপ। বোঝা গেল না যায়নি স্যার এন্ড ম্যাম? স্যার এন্ড ম্যাম বোঝা গেছে না যায়নি? এই দিক বরাবর একটা ইউনিট ভেক্টর আছে, এই ইউনিট ভেক্টরটাকে দুটো উপাংশে বিভাজন করতে চাইছি, তাহলে আমরা এইদিকে একটা উপাংশ পাই আর এদিক বরাবর একটা উপাংশ পাই, তাই না? এখান থেকে এদিক বরাবর, তো এটাই তো হলো। তো এর যে এই যে অ্যাঙ্গেলটা, কোন অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে? আই। এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে আই, এই অ্যাঙ্গেলটা আই, তাই না? তার মানে এই অ্যাঙ্গেলটা আই, তাহলে এর যে কসটা সেটা কোন দিকে হবে? নিচের দিকে হবে। তাহলে তোমার এটা যদি ই আই ভেক্টর হয়, তাহলে এদিক বরাবর কত হবে? ই আই ভেক্টর, ই আই, ই আই কস আই, কস আই, ই আই কস আই। তো ই আই এর মান কত? ই আই এর মান 1, তার মানে এদিক বরাবর হবে কস আই, কম্পোনেন্টটা হবে কস আই, আর এদিক বরাবর কম্পোনেন্ট হবে সিমিলারলি সাইন আই, কারণ ভেক্টরটা নিজেই হচ্ছে ইউনিট ভেক্টর, তাই না? স্যার অ্যান্ড ম্যাম ভেক্টর ভুলে গেলে কিন্তু ক্লাস 12-11 এর আবার পড়াতে হবে আমাকে। ধরো আর ভেক্টর এদিক বরাবর আছে, আর ভেক্টর যার মান কত? আর, তাহলে এর এদিক বরাবর উপাংশ কত হবে? এই অ্যাঙ্গেলটা যদি বলে দিই আই, এদিক বরাবর উপাংশ হবে আর সাইন, ঠিক সাইন আই, আর এদিক বরাবর কত হবে উপাংশ? আর কস আই, কস আই, যার সঙ্গে আইটা টাচ হয়ে থাকবে সেদিকে উপাংশ হবে কস, আর কস আই, তাই না? আর এর মানে যদি 1 হয়, তাহলে এদিক বরাবর কি হবে? সাইন আই, এদিক বরাবর হবে কস আই। আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার। ওকে স্যার এন্ড ম্যাম? অনেকের মনে হবে যে স্যার টাইম নষ্ট করছে, এই সিম্পল জিনিসগুলো বলতে অনেক সময় নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পড়িয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। বিষয় হয় যে একটু স্লো গেলেও ভালো, স্লো গেলেও ভালো, তোমরা যেন সবকিছু সবাই ম্যাক্সিমাম লোকজন বুঝতে পারো। এখানে ভেক্টরের দিকটা লিখতে হতো, এদিক বরাবর উপাংশ নিয়েছি, এদিক বরাবর হচ্ছে তোমার সাইনে, তাহলে এদিক বরাবর টি ক্যাপ, টি ক্যাপ, তাই না? তাহলে ইআই ভেক্টরটা হচ্ছে এরকম। ইআই এর মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি সাইন আই টি ক্যাপ মাইনাস কস আই এন ক্যাপ। স্যার এন্ড ম্যাম, ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ইআর ক্যাপ সিমিলারলি কি হবে? এর দুটো উপাংশ, একটা এদিকে একটা এদিকে, এর এই উপাংশটা নর্মালের দিকে উপাংশটা কত হবে? ই আর ভেক্টর সমান আমরা তাহলে লিখতে পারি ই, প্রথমে টি ক্যাপের দিকটা, তাহলে এই দিকটা এই উপাংশটা কত হবে? সাইন হবে এটাও, তার মানে এটা হবে
তোমার সাইন আর টি ক্যাপ আর প্লাস প্লাস হবে, কারণ এখানে নর্মালের দিকে উপাংশটা কত হবে, কস হবে, উপরের দিকেই হবে, আরটা এর সঙ্গে টাচ হয়ে আছে, তাহলে কসটা উপরের দিকেই হবে, তাহলে কস আর এন ক্যাপ। এই তো গেল, ই আর ক্যাপ সমান এটা, ই আই ক্যাপ সমান এটা, ই আর ক্যাপ সমান এটা। জাস্ট এই ভেক্টরটাকে এই দুটো উপাংশে বিভাজন করে আমরা লিখেছি, এই ভেক্টরটাকে এই দুটো উপাংশের আকারে লিখেছি। ঠিক আছে স্যার এন্ড ম্যাম, ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। চলো এইবার লক্ষ্য করো, যদি আমরা ইআই মাইনাস ইআর করি, ইআই ক্যাপ মাইনাস ই আর ভেক্টর করি, তাহলে কি পাবো? তাহলে দেখো আমরা পাচ্ছি এখানে সাইন 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 আই টি ক্যাপ মাইনাস কস আই এন ক্যাপ মাইনাস এটা সাইন আর আই ক্যাপ মাইনাস কস আর এন ক্যাপ। দেখো সাইন আই এটা টি ক্যাপ টি ক্যাপ টি ক্যাপ টি ক্যাপ, সাইন আই টি ক্যাপ, সাইন আর টি ক্যাপ। এখন আই ইকুয়াল টু আর হয়, আমরা জানি তাই না, আই ইকুয়াল টু আর হয়। তাহলে কি করব, এই দুটো কেটে দিতে পারি আমরা, তাহলে আমাদের যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে এই দুটো কেটে দিলাম। কেন? বিকজ যেহেতু আই ইকুয়াল টু আর, তাহলে আমাদের থাকলো কি মাইনাস কস আই এন ক্যাপ, আর এটা কস আর, তো এটারও মান তো আই হয়, তাহলে মাইনাস টু কস আই এন ক্যাপ। সিম্পলি স্যার এন্ড ম্যাম এই দুটো ভেক্টরকে দুটো আমরা উপাংশে বিভাজন করে দিয়ে লিখেছি, তারপরে ভেক্টর দুটো বিয়োগ করে এরকম একটা জিনিস পেয়েছি, তাই না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। এবার দেখো, তাহলে এইখানে আমরা দেখছি যে এই যে ই আর ভেক্টরটা, ইআই মাইনাস ই আর ভেক্টরটা, এটা আমরা এইভাবে লিখতে পারি যে তোমার যদি আমরা ইআই ডট এন করে দিই, ইআই ডট এন করি, তাহলে কত পাবো? এক নম্বর ইকুয়েশনে আবার দেখো ফ্রম ইকুয়েশন নাম্বার 1, তাহলে এটা হয়ে রইলো। আর ইকুয়েশন নাম্বার 1 থেকে এইখানে আমরা লিখছি আবার ইকুয়েশন নাম্বার 1-এ যদি আমরা ইআই ক্যাপ ডট এন ক্যাপ করি, তাহলে কি পাবো স্যার এন্ড ম্যাম? টি ক্যাপের দিক কোন দিকে? এইদিকে। এন ক্যাপের দিকে এইদিকে। দুটো পরস্পর পারপেন্ডিকুলার ভেক্টর কি হয়, ডট করলে কি হয়, জিরো হয়ে যায়। সাইন আই ক্যাপ টি, সাইন আই ক্যাপ নয়, সাইন আই টি ক্যাপ মাইনাস কস আই এন ক্যাপ ডট এন ভেক্টর। এটা তো করেছি, এটার সঙ্গে যখন ডট করব তখন কি হবে, টি এর সঙ্গে এন এর ডট কি হবে, টি এর দিকে এদিকে, এন এর দিকে এদিকে, জিরো হয়ে যাবে। এটার সঙ্গে যদি ডট করি তাহলে কি হবে, মাইনাস কস আই হয়ে থেকে যাবে, তাই না? তাহলে দেখো এই যে ইকুয়েশনটাতে, এই ইকুয়েশনে কস আই এর জায়গায় আমরা লিখতে পারি, টু কস আই এর জায়গায় টু ই ডট এন ক্যাপ লিখতে পারি, তাই না স্যার এন্ড ম্যাম? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস স্যার, ই ডট এন ক্যাপ আমরা লিখতে পারি। তাহলে এখানে লিখে দাও ই ডট এন ক্যাপ, ই ডট এন ক্যাপ। ঠিক তো? ঠিক তো স্যার এন্ড ম্যাম? ইয়েস ইয়েস ইয়েস। তাহলে আমরা লিখতে পারি এখানে টু ই আই ক্যাপ ডট এন ক্যাপ ইন্টু এন ভেক্টর। তাহলে ই আর সমান কি হবে, ই আর ভেক্টর সমান কি হবে, ই আর ভেক্টর সমান হবে ই আই ক্যাপ মাইনাস টু ই আই ক্যাপ ডট এন ক্যাপ এন ক্যাপ। This is the vector form of this law of reflection. এর মধ্যে কিন্তু এই কথাগুলো সব ঢোকানো আছে। ই আর ভেক্টর সমান ই আই ক্যাপ মাইনাস টু ই আই ক্যাপ ডট এন ক্যাপ ইন্টু এন ক্যাপ। ঠিক আছে, তো এই হচ্ছে ভেক্টর ফর্ম, তোমরা এটা লিখে নাও, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, এবং তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কমেন্ট যদি করো, ইন্টারেস্ট যদি থাকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ তোমরা করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে কানেক্টেড থাকার এবং তোমাদের সমস্ত কোয়েরি কোশ্চেনের অ্যান্সার করার।